জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অবশেষে বেনজিরের অধ্যায় সমাপ্তি, জানা গেল গোপন তথ্য। এরপর থাকছে বাজেটে যে সকল পণ্যের দাম বাড়ল, বিপদ বাড়ল নিম্ন আয়ের মানুষের। সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত, পালানোর গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরেই নানা আলোচনা চলছে। এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং বেশ কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যখনই অনুসন্ধান চলছে তখন বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে গোপনে দেশে ছেড়েছেন সাবেক এই পুলিশ কর্তা। কিন্তু তিনি কোথায় আছেন আর কিভাবেই বা দেশ ছেড়েছেন সেটি নিয়ে নানা প্রশ্নের কোনো জবাব মিলছে না। তিনি আসলেই দেশ ছেড়ে চলে গেছেন কিনা, গেলে কোথায় গিয়েছেন সেই বিষয়ে বা তার অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছুই বলছেন না। প্রশ্ন হচ্ছে, যখন তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত চলছে তখন কি তিনি দেশ ছাড়তে পারেন? সরকার কেনই বা তার অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারছে না? বেনজির আহমেদের দেশ ছেড়েছেন নাকি দেশে আছেন সেটি নিয়ে নানা কানাঘুষা আছে, কিন্তু এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছেন না। বাংলাদেশের গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই দাবি করেছে গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্তা। একই সাথে দেশ ছেড়েছেন তার 3 মেয়ে ও স্ত্রী। কোনো কোনো গণমাধ্যমের খবর বলছে বেনজির আহমেদ সিঙ্গাপুর আছেন, কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমান অবস্থান দুবাইয়ে। সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কের নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে তার অবস্থান নিয়ে। গণমাধ্যমগুলোর কোনো কোনোটি আবার বলছে দেশে আছেন বেনজির আহমেদ। এমন অবস্থায় বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাবেক আইজিপির বর্তমান অবস্থান কোথায় তা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সিঙ্গাপুরে যাওয়ার কথা তিনি নিজেও শুনেছেন, তবে সেটি নিশ্চিত করে বলতে পারেন না তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখনো সুনিশ্চিত নই যে সে আসলে কোথায় গিয়েছে। আমি শুনেছি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমার আশা তিনি হয়তো ফিরে আসবেন। তিনি এসে নিশ্চয়ই তার বিরুদ্ধে যে সব অপবাদ আছে আর সেগুলোর ফেস করবেন, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকের আইনজীবী মিস্টার খান বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, গণমাধ্যম যেভাবে প্রেডিক্ট করছে উনি তুরস্কে আইনি প্রতিষ্ঠান হিসেবে দুদক সেটি প্রেডিক্ট করতে পারে না, কারণ আগাম প্রেডিক্ট করার সুযোগ আইন দুদককে দেয়নি। বিবিসি বাংলার পক্ষ থেকে চেষ্টা করা হলেও বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন, এখন এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। লাল বিফকেস থেকে নতুন কোনো ম্যাজিক বের করতে পারেনি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতানুগতিক অতি সাধারণ এক বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছেন তিনি। টাকার অঙ্কে যা 7,97,000 কোটি। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সামনে দেওয়া প্রস্তাবিত বাজেটে সাধারণের জন্য বড় কোনো সুখবর নেই, বরং অনেক ক্ষেত্রেই রয়েছে দুঃসংবাদ। মূল্যস্ফীতির বাড়ন্ত সময়ে এর লাগাম টানার সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় নানাভাবে বাড়লেও নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। বেড়েছে নানা খাতের করের হার। মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের মতো সার্বজনীন খাতে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে অর্থমন্ত্রী সহজ পথ বেছে নিয়েছেন। বহুদিন ধরে এমপিদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগ বাতিলেরও প্রস্তাব এসেছে বাজেটে। উপস্থাপনের সময় যার প্রতিবাদ করেছেন এমপিরা। নানা হিসাব নিকাশের এই বাজেটে বরাবরের মতোই বড় ঘাটতি রাখা হয়েছে, যার প্রায় পুরোটাই দেশি বিদেশি ঋণ থেকে পুষিয়ে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। ঘাটতি পূরণ করতে গিয়ে বছর বছর ঋণের বোঝা ভারী হওয়ার প্রস্তাবিত বাজেটে ঋণ শোধের বরাদ্দ রয়েছে শিক্ষা খাতের মোট বাজেটের সমান। টাকার অঙ্কে খাতওয়ারি বাজেট বরাদ্দ বাড়লেও বিদ্যমান বাজারে চলতি বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় একই বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রস্তাবিত বাজেট বিদ্যমান অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান দিতে পারবে না। প্রতিবারের মতো এবারও বাড়ছে সিগারেটের দাম। বাড়ানো হচ্ছে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর। 3 স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক 65.5% প্রস্তাব করা হয়েছে। সিগারেট বিড়ির পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট 7.5 থেকে 15% করার প্রস্তাব করা হয়েছে। ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। এছাড়া প্রতি 10 গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য 48 টাকা, একই পরিমাণ গুলের মূল্য 25 টাকা প্রস্তাব করা হয়েছে। দাম বাড়বে সিম কার্ড ক্রয়ে, কারণ অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়ছে কল রেটও। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আইসক্রিমের সম্পূরক শুল্ক 5 থেকে বৃদ্ধি করে 10% করা হচ্ছে। আমদানিকৃত প্রিপেইড কিলোওয়াট আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রনিক মিটারের আমদানির শুল্ক 15% হতে বৃদ্ধি করে 25% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রিপেইড কিলোওয়াট মিটার পার্টস ও অন্যান্য ইলেকট্রনিক মিটারের পার্টসের আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% ধার্য করার সুপারিশ করা হয়েছে। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হচ্ছে সংসদ সদস্যদের। বৈষম্য হ্রাসের সংসদ সদস্যদের 25% সম্পূরক শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাবনা করা হয়েছে। অন্যদিকে বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি রোধে হাইব্রিড ও নন হাইব্রিড টাইপের গাড়ি ছাড় করতে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। কোমল পানীয় কার্বোনেটেড বেভারেজ এনার্জি ড্রিঙ্কস আমসত্ত্বের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। এছাড়া কার্বোনেটেড বেভারেজের উপর ন্যূনতম কর আরও 2% বাড়িয়ে 5% হতে পারে। অন্যদিকে দেশে কাজু বাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। এসিকে বিলাসী পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের ভ্যাট 5 থেকে বৃদ্ধি করে 7.5% করা হচ্ছে। ইলেকট্রনিক পণ্য খাতে নতুন অর্থ বছরে 5% ভ্যাটের হার বৃদ্ধি করে 7% করা হতে পারে। দেশে উৎপাদন হওয়ার পানির ফিল্টার আমদানিতে শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক 10% বাড়ানো হচ্ছে। গাড়ি সিএনজি এলপিজিতে কনভার্সনের ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা ম্যাকরেল মাছ আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর যোগ করা হচ্ছে। প্রিফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত কম্পোনেন্টের উপর শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। নির্মাণ কাজে ব্যবহৃত ইটের ক্ষেত্রে সুনির্দিষ্ট করের পরিমাণ 5 থেকে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিরাপত্তা সেবায় 10% মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়ে 15% করা হচ্ছে। কর ব্যতীত প্রাপ্তি বাড়াতে বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারা মূল্যে কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাশুলও। অন্যদিকে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী খার্কিভ উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। মার্কিন কর্মকর্তারা জানান, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না।